আসসালামু আলাইকুম। আইসিটি বরিশালের পক্ষ থেকে আমি ইমরান নাইম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এক্সেল দিয়ে বানানো আমাদের আয় ব্যয় হিসাব রাখার সফটওয়্যার ভার্সন 10 ভিডিওতে। এই ফাইলটি মূলত অ্যাকাউন্টিং এর বিভিন্ন নিয়মকে ব্যবহার করে বানানো হয়েছে। এই ফাইলে আপনি আয় ব্যয় হিসাব ছাড়াও আপনি আয় স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ইনভেস্টমেন্ট, শেয়ার, লোন, অ্যাসেট এগুলোরও রেকর্ড রাখতে পারবেন। এগুলো দেখতে পারবেন। তো এই ভিডিওতে আমরা এই ফাইলটির ব্যবহার পদ্ধতি সম্পর্কে A to Z জানব। প্রথমে আমরা দেখে নেব এখানে কি কি শিট আছে এবং সেগুলো কি কাজ করে। এই যে সাইডে যে নেভিগেশন মেনু আছে, এখান থেকেই মূলত আমরা বুঝতে পারবো যে এই ফাইলটিতে কি কি শিট আছে এবং কোনটা কি কাজ করে। এই বাটনগুলোতে ক্লিক করে করে আমরা আগে দেখে নেব কোন শিটটা কি কাজ করে। তো চলুন শুরু করা যাক। এটা হলো ভার্সন 10 ফাইলের ড্যাশবোর্ড। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে। প্রতিদিনের আয় ব্যয়ের ডাটা এন্ট্রি করা হবে এখানে। এই যে ধরি আমরা যদি জানুয়ারি মাসে যাই, এখানে আমরা দেখব এরকম আয় ব্যয়ের ডাটা এন্ট্রি করার জন্য এরকম কলাম দেওয়া আছে। এগুলো হলো তারিখের বাটন, এগুলোতে ক্লিক করে তারিখ পরিবর্তন করা যাবে। এরপর আমরা দেখব এটা হলো বার্ষিক হিসাব। এখানে 12 মাসের আয় ব্যয়ের হিসাব জমা হবে। এখানে প্রতি 3 মাস অন্তর হিসাব দেখা যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং এটা হলো ইয়ার ক্লোজিং। এখানে 12 মাসের হিসাব জমা হবে আর এই বাটনগুলোতে প্রতি 3 মাসের হিসাব আলাদাভাবে দেখা যাবে। আর এটা হলো এনি 6 মান্থস রিপোর্ট, অর্থাৎ এখানে যে কোনো র্যান্ডমভাবে যে কোনো 6টা মাস সিলেক্ট করে দিলে ওই 6 মাসের মোট হিসাব এখানে দেখা যাবে। এরপর আছে এই যে ব্যাংক হিসাব। এখানে ব্যাংক লেনদেনের রেকর্ডগুলো এখানে এন্ট্রি করা হবে। এখানেও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে। বিভিন্ন মাসে ক্লিক করলে এই মাসগুলো সিলেক্ট হবে এবং নিয়ম অনুযায়ী ডাটা এন্ট্রি করতে হবে, যেটা আমরা পরে দেখাবো। এটা হলো ব্যাংক টোটাল। এখানে ব্যাংকের যাবতীয় লেনদেনের যে ফাইনাল স্ট্যাটাসটা এখানে দেখা যাবে। এইটা হলো ব্যাংক ওপেনিং। বছরের শুরুতে বা হিসাবের শুরুতে ব্যাংকে যে ওপেনিং ব্যালেন্সটা ছিল এখানে সেটা এন্ট্রি করতে হবে। আমরা হোম পেজে চলে যাই। এরপর আছে ধার লেনদেন, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে টাকা পয়সার লেনদেনের হিসাবটা এই শিটে রাখতে হবে। এরপর আছে বার্ষিক সামারি। এই শিটে সব শিটের হিসাব এখানে অ্যাট এ গ্লান্স দেখা যাবে। এটা সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানবো। এই শিটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা শিট আছে ব্যালেন্স নামে। এখানে আয় ব্যয় এবং ব্যাংক লেনদেনের 12 মাসের হিসাবগুলো এখানে জমা হবে। এখানে আছে ক্যালকুলেটর শিট। এই শিটের মাধ্যমে টাকা পয়সার নোট গণনা করা যাবে। 10 খাতের হিসাব। এখানে র্যান্ডমভাবে যে কোনো 10টা খাত সিলেক্ট করে দিলে ওই 10টা খাতের মোট আয় ব্যয়ের হিসাব এখানে দেখা যাবে। এরপর আছে কালেকশন শিট। এই শিটটা ডেইলি কালেকশন এবং ভাউচারের হিসাব নিকাশ করে ক্যাশ মিলানের জন্য এই শিটটা ব্যবহার করা যাবে। আয় হিসাব। এই শিটে 12 মাসের প্রতি খাতে 12 মাসের হিসাব এখানে জমা হবে। ব্যয় হিসাব। এখানে জমা হবে ব্যয়ের হিসাব, কোন মাসে কোন খাতে কত ব্যয় হয়েছিল। এরপর আছে হাজিরা শিট। এখানে স্টাফদের 12 মাসের হাজিরার হিসাব রাখা যাবে। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে এবং প্রত্যেকটা মাসের হিসাব, প্রত্যেকটা মাসের হাজিরার রেকর্ড আলাদা আলাদাভাবে এখানে রাখা যাবে। এর নিচে আছে বেতন শিট। এই স্যালারি শিটেও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে। এখানেও আলাদা আলাদাভাবে প্রতি মাসের স্যালারি রেকর্ড রাখা যাবে। এরপর এই দিক থেকে আছে ডেট টু ডেট শিট। এটা হলো বছরের মধ্যে যে কোনো 2টা তারিখ সিলেক্ট করে দিলে সেই 2 তারিখের মধ্যবর্তী মোট আয় ব্যয়ের হিসাব দেখা যাবে। এরপর আছে এখানে লেজার শিট। এই লেজার শিটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বছরের যে কোনো 2টা তারিখ এখানেও সিলেক্ট করে দিলে ওই 2 তারিখের মধ্যবর্তী মোট আয় ব্যয়ের হিসাব ডেসক্রিপশন সহ দেখা যাবে। এটার নিচে আছে এখানে সদস্য তথ্য। এখানে আমাদের কোনো ডাটা এন্ট্রি করা নাই। এখানে একটা ফর্ম থাকবে। এখানে এই ফর্মের মাধ্যমে অফিস স্টাফদের ছবি সহ তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে রেকর্ড রাখা যাবে। এটার পাশে আছে ডাটা এডিট শিট। এই শিটে আমরা আমাদের আয় ব্যয়ের খাতগুলো আগে থেকেই এখানে লিখে নেব। এখানে লিখলে আয় ব্যয়ের যে শিটগুলোতে ডাটা এন্ট্রির সময় ড্রপডাউন লিস্টে এই খাতগুলো পাওয়া যাবে।
এটার সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানবো। এরপর এখানে আছে ইনভেস্ট শেয়ার বাটন, এখানে ক্লিক করলে এই শিটটি ওপেন হবে। এই শিটে আমরা শেয়ার হোল্ডারদের ইনভেস্ট এবং তাদের উইথড্র হিসাবটা আমরা এখানে রাখতে পারবো। এটা হলো ক্যাশবুক, এখানে আয় ব্যয়ের ক্যাশবুকটা প্রতি মাসের আলাদা আলাদাভাবে এখানে দেখা যাবে। এরপর এখানে আছে নতুন অ্যাসেট, এখানে আমাদেরকে অ্যাসেটের ডাটা এন্ট্রিটা করতে হবে। এখানে একটা ডাটা এন্ট্রি ফর্ম থাকবে, এই ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রিগুলো করা হবে। এর পাশে আছে যে আগের অ্যাসেট, অর্থাৎ বছরের শুরুতে যে আগের বছরের যে অ্যাসেটগুলো সেটার এন্ট্রিটা এখানে করতে হবে। এখানেও একটা ডাটা এন্ট্রি ফর্ম আছে। এখানে আছে লোন দায়, এই যে শিটটা। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই যে ধার লেনদেন শিট এবং লোন, এই দুইটা অনেকটাই সিমিলার। আপনি যদি কোনো লোনের হিসাব এই ধার লেনদেন শিটে এন্ট্রি দেন তাহলে সেটা কখনোই এই লোন শিটে এন্ট্রি দেবেন না, অর্থাৎ একই ডেটা এই দুই শিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু হিসাব ডাবল হয়ে যাবে। এই দুইটার কাজ প্রায় একই, তবে এখানে যেমন এই যে লোন শিটে শুধুমাত্র নাম এবং কোন মাসে কত নেওয়া হয়েছে এবং দেয়া হয়েছে সেটা লেখা যাবে, আর এই যে ধার লেনদেনে এখানে তারিখ ভিত্তিক আরেকটু বিস্তারিত এখানে রেকর্ড রাখা যাবে। কাজ প্রায় একই, তবে আপনি যখন ফাইলটা নেবেন তখন আপনি নিজেই এটা বুঝতে পারবেন। এরপর আছে আমাদের এখানে এই যে ব্যালেন্স শিট, এখানে প্রতি মাসের ব্যালেন্স শিট আলাদা আলাদাভাবে দেখা যাবে। এটা হলো অ্যানুয়াল ব্যালেন্স শিট, যদি দুই সাইড মিলে যায় তাহলে এটা সবুজ থাকবে, আর যদি না মিলে তাহলে এটা লাল হবে, এবং এখানে এই যে অংশটাতে এখানে এরর দেখাবে। এরপর আছে এখানে ট্রায়াল ব্যালেন্স, এখানে যদি ডেবিট ক্রেডিট পার্ট মিলে যায় তাহলে এটা সবুজ থাকবে, আর যদি না মিলে তাহলে এখানে লাল হয়ে যাবে এবং এই অংশটাতে এরর দেখাবে। এরপর এখানে সর্বশেষ আছে আমাদের আয় স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট। এখানেও প্রতি মাসের ইনকাম স্টেটমেন্টটা আলাদা আলাদাভাবে দেখা যাবে। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সিলেক্ট করে নেবেন এবং এটা দেখতে পারবেন এবং এটাকে পিডিএফ সেভ করে নিতে পারবেন। তো এটা গেল আমাদের বিভিন্ন শিটের পরিচিতি। আমরা যদি হোম পেজটা দেখি, এখানে আমাদের হোম পেজেও আমরা এক নজরে এখানে আমরা অ্যাট এ গ্লান্স বিভিন্ন হিসাব দেখতে পারবো। এখানে গ্রাফ আকারে প্রতি মাসের বিভিন্ন হিসাবের রেকর্ড এখানে দেখা যাবে, আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, বিভিন্ন খাতের হিসাব এখানে দেখা যাবে। এখন আমরা দেখব এই ফাইলটি আমরা কিভাবে ব্যবহার করা শুরু করব। তো এখানে আমাদের অনেক ডেমো ডাটা এন্ট্রি করা আছে, তো এগুলোকে আমরা আগে সব ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য আমরা এখানে তো অনেক ধরনের ডেটা দেওয়া আছে, তো কোথায় কোথায় ডেটা দেওয়া আছে সেটা আমাদের বোঝার জন্য আমাদেরকে যেতে হবে এই বার্ষিক সামারি শিটে। এখানে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন শিটে আমাদের ডাটা এন্ট্রি করা আছে। এমনিতে এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি গ্রাফে যে এখান থেকে জুলাই পর্যন্ত ডেটা এন্ট্রি করা আছে। তারপরও আরও যে বিভিন্ন শিট কোথায় কোথায় ডেটা এন্ট্রি করা আছে সেটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে এই বার্ষিক সামারি শিটে। এই শিটে বার্ষিক হিসাবের সামারিটা এখানে দেখাবে, সেটার সাথে সাথে এখানে যদি আমরা দেখি এখানে সব শিটের গুরুত্বপূর্ণ মোট হিসাবগুলো এখানে একবারে জমা হচ্ছে। এখানে হলো ইনভেস্টমেন্টের হিসাবটা এখানে আসবে, যেহেতু কোনো আমরা ইনভেস্টমেন্ট এন্ট্রি করি নাই এখানে সেটা দেখাচ্ছে না, তার মানে ওই শিটে আমাদের কোনো এন্ট্রি নাই। এখানে ধার লেনদেন শিট, যেটাকে আমরা ডিমান্ড শিট নাম দিয়েছি, এখানে কিন্তু এন্ট্রি করা আছে। আরও কোথায় এন্ট্রি করা আছে, আরও আমাদের অ্যাসেট শিটে এন্ট্রি করা আছে। তারপর আমাদের প্রতিদিনের আয় ব্যয় হিসেবের এন্ট্রি করা আছে এখানে কোন কোন মাসে সেটা এখানে দেখা যাবে। এখন আমরা এই শিটের মাধ্যমে এক এক করে সমস্ত ডেটা ডিলিট করে ফাইলটিকে ব্ল্যাঙ্ক করে নেব। সম্পূর্ণ ফাইলটিকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা প্রথমে আয় ব্যয় খাতের জানুয়ারি মাসের ডেটাগুলোকে ব্ল্যাঙ্ক করব। এখান থেকে আমরা জানুয়ারি মাসে ক্লিক করে জানুয়ারি মাসে যেতে পারি। এই যে আমরা জানুয়ারি মাসে চলে আসলাম, এখানে এই যে ডান দিকের যে ছক আছে এখানে দেখা যাবে কোন কোন তারিখে ডেটা এন্ট্রি করা আছে, এখান থেকে দেখা যাবে। এই যে যেমন এখানে 2 তারিখে ডেটা এন্ট্রি করা আছে, এই যে 2 এখানে আছে। তারপর এখানে 7 তারিখে ডেটা এন্ট্রি করা আছে, এই যে 7। আমি যদি 2 তারিখে ডেটা ডিলিট করে দিই, এভাবে ব্লক করে দিয়ে ডিলিট, 7 তারিখ ধরে ব্লক করে দিয়ে ডিলিট, এভাবে করে তারিখ সিলেক্ট করে ব্লক করে দিয়ে সমস্ত ডেটাকে ডিলিট করা যাবে তারিখ বাই তারিখ। যদিও আপনাদেরকে যে ফাইল দেওয়া হবে সেটা ব্ল্যাঙ্কই থাকবে, 2-1টা ডেটা এন্ট্রি করা থাকতে পারে। আমরা আবার হোম পেজে চলে যাই, এখান থেকে এই যে বার্ষিক সামারি, এখান থেকে আমরা আবার দেখি আমাদের ডেটা এন্ট্রি করা আছে এই যে ডিমান্ড শিট এখানে আছে। এই যে আমরা শিটে চলে গেল, এই ডিমান্ড শিট বা ধার লেনদেন শিটের যে মাসে কোনো মাসে যদি ডেটা এন্ট্রি করা থাকে তাহলে এই যে মাসের তারিখ এবং নাম এটা সিলেক্ট করে ডিলিট করে দিলে অ্যাড্রেস এবং ফোন এটা ডিলিট হয়ে যাবে, কারণ এটা VLOOKUP করা। আর বাদ বাকি এগুলোকে এই অংশটাকে ব্লক করে এভাবে ডিলিট করে দিতে হবে। সিমিলার ভাবে যে মাসে ডেটা থাকবে এটাকে এভাবে ডিলিট করে দেওয়া যাবে। আমরা আবার সামারি শিটে চলে যাই। এবার আমরা দেখি এখানে অ্যাসেট শিটে কিছু ডেটা দেখা যাচ্ছে। আমরা অ্যাসেট শিটে চলে যাই, এখানে কিছু ডেটা আছে। আমাদেরকে অ্যাসেটের ফর্মটাকে ওপেন করতে হবে এবং
এখানে লেখা আছে সার্চ উইথ ভাউচার। এখানে ভাউচার নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা সার্চ দিব। প্রথমটা 0 দেওয়া আছে, এখানে ধীরে ধীরে এখানে ডেটাটা ফর্মে আসলে আমরা ডিলিট করে দিলাম, এভাবে ডিলিট হয়ে যাবে একটা। তারপরে আছে 105 নাম্বার, সার্চ দিলাম, ডিলিট, এটাও ডিলিট হয়ে গেল। এরপর আমরা চলে যাই, আবার যদি আমরা সামারি শিটে চলে যাই, এরপর আমরা দেখতে পারবো কোন কোন মাসে আরও ডেটা এন্ট্রি করা আছে। তো সেই মাস সিলেক্ট করে দিয়ে আমরা চাইলে ডেটাগুলোকে ডিলিট করে ফাইল ব্ল্যাঙ্ক করতে পারবো। যদিও আপনারা যখন ফাইল নেবেন সেই ফাইলটি ব্ল্যাঙ্ক করাই থাকবে। আমরা হোম পেজে চলে যাই। তো এবার একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে আমরা দেখব এই ফাইলটি কিভাবে আমরা ব্যবহার করা শুরু করব। আমরা সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিলাম। এখন আমরা দেখব আমরা কিভাবে কাজ শুরু করতে পারি। কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের হাতে কিছু টাকা আছে এবং আমাদের ব্যাংকে কিছু টাকা আছে। তো হাতের জমাটা এখানে লিখতে হবে। ধরি আমাদের হাতে আছে 5,000 টাকা, এটা এখানে বসায় দিলে এটা ওপেনিং হ্যান্ড ক্যাশ হিসেবে জমা হবে। এবং ধরি আমাদের ব্যাংকে কিছু টাকা আছে, আমরা ব্যাংক শিটে গেলাম, এবার ব্যাংক ওপেনিং, এই ব্যাংকের ওপেনিং ব্যালেন্সটা বসাতে হবে। একটা ব্যাংকের নাম সিলেক্ট করে দিতে হবে, আগে থেকে ব্যাংকের নামগুলো লিখে নিতে হবে এইখানটাতে। একটা ব্যাংকের নাম সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে টাইপ কোনটা, একটা হলো ওপেনিং ক্যাপিটাল আছে, এখানে ওপেনিং লোন, যদি আমাদের লোনের হিসাব রাখতে হয় ওপেনিং লোন, সেক্ষেত্রে এইটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের ধরেন ওপেনিং ক্যাপিটাল, এটাও ধরেন আমাদের আছে 10,000 টাকা। আচ্ছা, এখন কিন্তু আমাদের ওপেনিং ব্যালেন্স হ্যান্ড ক্যাশ 5,000 এবং ব্যাংকে আছে 10,000, তাহলে অ্যানুয়াল ওপেনিং হবে আমাদের 15,000 টাকা। এটা কিন্তু এখানে দেখালো। এবার আমরা প্রতিদিনের আয় ব্যয়ের ডাটা এন্ট্রি করব। সেটা আমরা কোথায় করব? সেটা আমরা এই অংশটাতে করব। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে। এগুলো হলো প্রত্যেকটা মাসের শিটের লিঙ্ক। ধরে এটা জানুয়ারি মাস এবং এটা ধরি জানুয়ারি মাসের 5 তারিখ। এখন এখানে আয়ের খাত এবং ব্যয়ের খাতের বিভিন্ন কলাম দেওয়া আছে। এখানে ডেসক্রিপশন, আয়ের খাত, টাকা এবং ভাউচার নাম্বার থাকলে সেটা, এবং মেথড, কোন মেথডে টাকা জমা হলো বা খরচ হলো সেটা এখানে সিলেক্ট করা যাবে। তারপর এখানে হলো ডেসক্রিপশন, ব্যয়ের খাত, টাকা, ভাউচার, মেথড। আমরা একটু নিচের দিকে চলে যাই ফাইলের ফুটার পার্টে আমরা কি পাবো? টোটাল ইনকাম টুডে, টোটাল এক্সপেন্স টুডে, এখানে আসবে টোটাল আর্ন, টোটাল কস্ট এবং ব্যালেন্স কত সেটা আসবে এখানে। ব্যাংক প্লাস হ্যান্ড ক্যাশ মিলে গতকালের ব্যালেন্স কত ছিল, এখানে দেখা যাবে ব্যাংক প্লাস হ্যান্ড ক্যাশ সহ আজকের ক্লোজিং কত, ক্যাশ ইন হ্যান্ড ইয়েস্টারডে, গতকালকের হ্যান্ড ক্যাশ কত ছিল, গতকালকের ব্যাংক ব্যালেন্স কত ছিল, আজকের তারিখের ব্যাংক ডিপোজিট কত, আজকের তারিখের ব্যাংক উইথড্রয়াল কত, আজকে পর্যন্ত হ্যান্ড ক্যাশ কত, এবং সর্বশেষে এখানে দেখা যাবে আজকে পর্যন্ত ব্যাংকে কত জমা আছে। আমরা একটু উপরের দিকে চলে যাই। এখানে এই যে ডান দিকে এখানে দেখা যাবে কোন কোন তারিখে আয় ব্যয়ের খাতে ডাটা এন্ট্রি হয়েছে সেটা এখানে এক নজরে দেখা যাবে। আর এখানে এই ডিটেলস বাটনে ক্লিক করলে এই পার্টে আমরা দেখতে পাবো কোন কোন তারিখে কোন কোন খাতে কত ডাটা এন্ট্রি করা হয়েছে। এবং উপরে এই অংশটাতে এই যে লেখা আয় ব্যয়, এখানে এই দুইটা সেল সার্চ বার হিসেবে কাজ করবে। এখানে যদি আয়ের খাতে আমি আয়ের খাতের প্রথম অক্ষর বা কোনো একটা ওয়ার্ড লিখে দিলে ওই অক্ষর বা ওয়ার্ডের সাথে যতগুলো খাতের মিল থাকবে সেই খাতগুলোই এই আয়ের খাতে এখানে দেখাবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। তেমনিভাবে ব্যয়ের খাতে এই সার্চ ফিল্ডে ব্যয়ের খাতসমূহের প্রথম অক্ষর বা একটা ওয়ার্ড লিখে দিলে সেই অক্ষরের সাথে মিলবে এমন ব্যয়ের খাতগুলোই শুধুমাত্র এই লিস্টে দেখাবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। আবার এখান থেকে এখানে সার্চ বক্সে যেগুলো লেখা হবে সেগুলোকে ডিলিট করে দিলে আবার আয় ব্যয়ের খাত স্বাভাবিকভাবে সমস্ত খাতগুলোই এই লিস্টে দেখা যাবে। আমরা যখন আয়ের ডাটা এন্ট্রি করব তখন এভাবে কোনো একটা সেল সিলেক্ট করে দিয়ে এখানে ড্রপ ডাউন লিস্ট আসবে। আমরা এখান থেকে একটা খাত সিলেক্ট করে দেব এবং এখানে টাকার সংখ্যা বসিয়ে দেব। এখানে আছে বর্ণনা, এখানে বর্ণনা আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। আবার আপনি চাইলে এখানে ড্রপ ডাউন লিস্টও ব্যবহার করতে পারবেন। এখানে আগে থেকে লিখে রাখা ডেসক্রিপশনগুলো এখানে আসবে এবং আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে সরাসরি লিখতে পারবেন। যদিও আয় ব্যয়ের খাতে আপনি সরাসরি কিছুই লিখতে পারবেন না, এখানে আপনি যদি কিছু লিখতে চান তাহলে এভাবে এরর মেসেজ আসবে। তবে আপনি এখানে ইচ্ছা মতো কিছু লিখতে পারবেন আপনার সুবিধা মতো। তেমনিভাবে ব্যয়ের খাতেও যখন আমরা ডাটা এন্ট্রি করব তখন আমরা এখানে এভাবে খাত সিলেক্ট করে দেব এবং আমরা এখানে ডাটা এন্ট্রি করব। এখানে যদি কোনো ভাউচার নাম্বার থাকে, যদি কোনো মেথড সিলেক্ট করার দরকার হয়
তাহলে এখানে সিলেক্ট করা যাবে, এখানে ডিসক্রিপশন লেখা যাবে, যেটা ড্রপ ডাউন লিস্টও ব্যবহার করা যাবে। এখন কথা হলো এখানে যে এই যে ড্রপ ডাউন লিস্ট এগুলো কোথা থেকে আসবে, এগুলো আমাদেরকে আগে থেকে লিখে নিতে হবে। সেটা আমরা কোথায় লিখবো, সেটা আমরা লিখবো এখানে ডাটা এডিট শিটে। যে ডাটা এডিট শিটটা হলো হোম পেজের এখানে থাকবে, এই যে ডাটা এডিট, এখানে আমরা যাব। এখানে আয় ব্যয়ের 100টি করে খাত থাকবে, 100টি আয় ব্যয়ের খাত লেখা যাবে। এখানে একটা জিনিস দেখেন, এখানে ব্যয়ের খাতে দুইটা খাত ফিক্সড করা থাকবে, একটা হলো ব্যাংক চার্জ ডিডাকশন, ব্যাংক চার্জ কর্তনের হিসাব এই খাতের মাধ্যমে জমা হবে, এটা অটো জমা হবে। আর একটা হলো এখানে অ্যাসেট পারচেজ করা হলে সেটা এখান থেকে জমা হবে। এই দুটোকে পরিবর্তন করা যাবে না, বাকিগুলো আপনি আপনার ইচ্ছা মতো ডিলিট করতে পারবেন, লিখতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আমাদের স্যালারি শিটের যে হিসাব রাখা হবে, সেই স্যালারি শিটের যে স্টাফদের নাম এবং তাদের পদবি এখানে লিখে নিতে হবে প্রথমে, তাহলে সেটা স্যালারি শিটে যাবে। আমরা যখন স্যালারি শিট নিয়ে কাজ করব তখন আমরা সেটা দেখতে পাবো। এখানে আছে পেমেন্ট মেথড, আয় ব্যয়ের ডাটা এন্ট্রির সময় যে পেমেন্ট মেথড সিলেক্ট করা যায়, এখানে যেই পেমেন্ট মেথড আমরা লিখে দেবো সেটা ওখানে ড্রপডাউন লিস্টে আসবে। এখানে আছে আয় এবং ব্যয়ের যে বর্ণনার যে ড্রপডাউন লিস্ট, এখানে যা যা লিখে দেবেন সেগুলো ওই ড্রপডাউন লিস্টে থাকবে ডিসক্রিপশনের জন্য। এখানে 25টা আইটেম এখানে লেখা যাবে, এই আইটেমগুলো ড্রপডাউন লিস্টে পাওয়া যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ নোট লেখা আছে, সেটা হলো এখানে যেই খাতের নাম লেখা হবে এই খাতের নামে যখন ডাটা এন্ট্রি করা হবে, পরে যদি এখান থেকে সেই খাতের নামটা পরিবর্তন করে ফেলা হয় তাহলে কিন্তু এরর আসবে, এরর দেখাবে, হিসাব মিলবে না এবং এখানেই এরর সিগন্যাল দিবে। এখানে যেমন এখানে ওকে লেখা আছে, এখানে যদি ভুল আসে কোনো কিছু তাহলে এখানে এরর দেখাবে। তো এই এররটা কিভাবে দেখাবে সেটা আমরা একটা চেক করে দেখি। আমরা এই জানুয়ারি মাসে একটা ডাটা এন্ট্রি করেছিলাম, এখানে যেমন দেওয়া আছে সেলস, ইনকাম, বিজনেস এবং ফুড কস্ট, এই যে 3টা ডাটা এন্ট্রি করা হয়েছিল, এই খাতের নামগুলো যদি আমরা পরিবর্তন করে ফেলি তখন কি হবে? যদি আমরা এখান থেকে খাতের নামগুলো এডিট করে ফেলি তখন কিন্তু এরর আসবে, তখন কি করতে হবে সেটা আমরা এখন দেখি। যেমন এখানে এই যে বিজনেস, তো বিজনেস নামে কিন্তু আমাদের একটা ডাটা এন্ট্রি করা হয়েছে। আমরা যদি এই খাতটাকে পরিবর্তন করে যদি আমরা এরকম দিই যে বিজনেস ইনকাম, তাহলে কি হবে? তাহলে কিন্তু এখানে এরর চলে আসছে, অর্থাৎ খাতের নেম পরিবর্তন করা হয়েছে, এই যে খাত এডিট করা হয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এখানে কিন্তু এটা লেখা আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের এই যে দেখাবে যে কোন মাসে এরর হয়েছে, এখানে জানুয়ারি মাসের আর্ন কলামে এরর হয়েছে। আমরা এখন চলে যাব জানুয়ারি মাসে। তাহলে তো এখন ধরেন আমরা তো এখানে একটাই ডাটা এন্ট্রি করেছি, এখন যদি অনেকগুলো ডাটা এন্ট্রি করা থাকে, অর্থাৎ এই যে বিজনেস নামে কতগুলো ডাটা এন্ট্রি হয়েছিল সেটা ধরেন আমরা জানি না, তাহলে সেক্ষেত্রে আমরা মানে কোন কোন তারিখে ডাটা এন্ট্রি হয়েছিল, সেক্ষেত্রে আমরা এখানে এইভাবে এই যে তারিখটা চেক করব। তখন এখানে এই যে 5 তারিখে একটা এরর দেখাইছে, তার মানে আমাদের 5 তারিখে চেক করতে হবে। এই যে হলো 5 তারিখ, এই 5 তারিখ সিলেক্ট করা আছে। তাহলে আমাদের কি করতে হবে? তো এই যে বিজনেসটা আমাদেরকে আবার সিলেক্ট করে দিতে হবে। এখন ধরেন এখানে অনেকগুলো খাত আছে, আমরা আসলে খুঁজেই পাচ্ছি না যে আসলে কোনটা কোন খাতটা বিজনেস খাত। তো আমরা সেক্ষেত্রে এখানে এই যে সার্চ বারটা ব্যবহার করতে পারি। এখানে আমি যদি লিখে দিই বি, তাহলে এখানে এই যে বি আছে সেই লিস্টগুলি শুধুমাত্র দেখাবে। এভাবে কিন্তু এটাকে ফিল্টার করা যাবে। এই যে এখানে কিন্তু শুধুমাত্র বিজনেস ইনকামটা আছে, কারণ আমরা এখানে বিইউএস লিখে দিয়েছি। এই যে এখন যখনই আমরা এটা দেওয়ার পরে এখানে কিন্তু এররটা আর থাকবে না, এররটা কিন্তু ওকে হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত এখানে এই সার্চ বারে যখন কিছু লেখা থাকবে তাহলে কিন্তু খাত আর বাকিগুলো আসবে না, এটাকে আবার ডিলিট করে দিতে হবে, তাহলে আবার দেখবেন যে বাকি খাতগুলো আবার আসতেছে। এটা কিন্তু ব্যয়ের খাতেও আছে, ব্যয়ের খাতেও আমাদের যদি সার্চ করতে হয়, আমি যদি দেখি যে আমাদের নেট বিল, তাহলে বিলটা আমাদের বিল খাত কোথায় আছে আমাদের ধরেন মনে নাই, তাহলে আমি এখানে লিখে দিলাম বিল, তাহলে এখানে কিন্তু দেখাবে এই যে নেট বিল। ঠিক আছে, নেট বিল। এই যে সার্চ বার এটা কিন্তু প্রত্যেক মাসের সাথে যুক্ত আছে। এখানে আমার যতক্ষণ বিল লেখা থাকবে ততক্ষণ কিন্তু এই খাত এটাই থাকবে, আমাদের এটাকে আবার উঠাই দিতে হবে। উঠাই দিলে আমাদের এই সমস্ত খাতগুলো এখানে আবার দেখা যাবে। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে আমরা দেখলাম কোনো এন্ট্রি করা খাতকে এডিট করলে যে এরর আসে সেই এররকে কিভাবে ঠিক করতে হয় এবং ঠিক করে ওকে করতে হয়। এই এরর চেকার ডাটা এডিট শিটে এখানটাতে যেমন থাকবে, আরও একটা জায়গায় এই এরর চেকারটা থাকবে, সেটা হলো এই যে বার্ষিক সামারি, এখানেও কিন্তু এরর চেকারটা থাকবে। এই টেস্টটা আমরা আরেকবার করি। যেমন ধরেন এখানে মার্চ মাস, আমরা যদি মার্চ মাসে গিয়ে একটা এন্ট্রি করি, ধরেন এখানে আমরা একটা এন্ট্রি করে দিলাম, তেমনিভাবে আমরা আরও কয়েকটা এন্ট্রি করে দিই এই একই নামে। ফেব্রুয়ারি মাসে একটা এন্ট্রি করে দিই। আচ্ছা, আমরা 3টা এন্ট্রি করে দিলাম এই হাউস রেন্ট নামে। এখন যদি পরবর্তীতে কোনো সময় আমাদের মনে হয় যে এই খাতের নামটা আমরা একটু পরিবর্তন করতে চাই, আমরা এটা পরিবর্তন করে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা এরর চলে আসছে, কারণ আমরা
যেই খাতের এন্ট্রি করা হয়েছে সেই খাতের কিন্তু আমরা এডিট করেছি। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ফেব্রুয়ারি এবং মার্চ ২ মাসে কিন্তু এরর আসছে। আমরা যদি ফেব্রুয়ারি মাসে যাই তাহলে কিন্তু এখানে দেখাবে যে এই যে একটা এরর আসছে। মার্চ মাসে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যে এরর আছে। আমরা যদি এই যে বার্ষিক সামারি শিটে যাই, এখানে কিন্তু দেখাচ্ছে এই যে ফেব্রুয়ারি এবং মার্চ ২ মাসে এরর আছে কিন্তু। ফেব্রুয়ারি এবং মার্চ এই যে ২ মাসে কিন্তু ২টা এরর দেখাচ্ছে। এখানে আয় ব্যয় খাতের এডিট হলে যে এররটা আসবে সেটা আসবে এই অংশে, এবং ব্যালেন্স শিট এবং ট্রায়াল ব্যালেন্স শিটে এররটা আসবে এই কলামে দেখাবে। যেহেতু এখানে একটা এডিট হয়ে গেছে, যেই খাতে ডাটা এন্ট্রি হয়েছে সেই এন্ট্রি করা খাত এডিট হয়েছে, সে কারণে হিসাব মিলে নাই, তাই ব্যালেন্স শিটে এবং ট্রায়াল ব্যালেন্সে কিন্তু এরর চলে আসছে। এখন আমরা এই এররটা সমাধান করব কিভাবে? এই যে ফেব্রুয়ারি মাসে আমরা চলে যাই, তাহলে ধরেন আমরা জানি না যে আসলে কোন তারিখে এই ডাটা এন্ট্রিটা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে ৩ তারিখ। ৩ তারিখে আমরা আবার এটাকে সিলেক্ট করে দেব, যেটা এই যে এখন কিন্তু ওকে হয়ে গেছে এরর। আবার আমাদের আছে মার্চ মাসে এরর আছে। মার্চ মাসে এরর, তাহলে এইটা আমরা চেক করে দেবো এভাবে। এই যে মার্চ মাসের ১৫ এবং ৩১ দুইটা তারিখে এরর আছে। আচ্ছা, তাহলে আমরা ১৫ তারিখ সিলেক্ট করে দিই এবং ৩১ তারিখ। এই যে আমাদের এরর কিন্তু এখন আর নাই, আমাদের কিন্তু ওকে হয়ে গেছে, এখানে ওকে চলে আসছে। এই যে এখন কিন্তু আমাদের আর কোনো এরর নাই। তাহলে এই এরর চেকারের মাধ্যমে যে সুবিধাটা হবে, কোনো কারণে যদি ফাইলে কোনো ভুল এন্ট্রি হয়, কোনো খাত ভুলে যদি এডিট হয়, তাহলে কিন্তু এখান থেকে এরর আসবে এবং সেই অনুযায়ী এটাকে আবার ওকে করে দিতে হবে, তাহলে সব হিসাব আবার মিলে যাবে। তো এইমাত্র আমরা যে ৩টা মাসে ডাটা এন্ট্রি করলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো ৩টাতে আমাদের মোট ইনকাম দেখাচ্ছে ২৬,৫০০। প্রথমে যে ইনকামটা দেখাবে সেটা হ্যান্ড ক্যাশ হিসেবে জমা হবে। আমাদের ওপেনিং হ্যান্ড ক্যাশ ছিল ৫,০০০ এবং আয় ব্যয়ের পর সেভিংস আছে ২৫,৩০০। মোট হ্যান্ড ক্যাশ তাহলে হয়ে গেল ৩০,৩০০। এখন আমরা চাচ্ছি যে এই টাকাটা কিছুটা আমরা ব্যাংকে জমা দেবো। তাহলে কিভাবে সেটা জমা দেবো? আমরা চলে যাব ব্যাংক হিসাব শিটে। এটা হলো আমাদের ব্যাংক লেনদেন শিট। এখন আমরা এখানে কিছু এন্ট্রি দেব। প্রথমে একটা তারিখ সিলেক্ট করে দেব এবং একটা ব্যাংকের নাম সিলেক্ট করে দেব। যে ব্যাংকের নামগুলো আগেই লেখা থাকবে এখানটাতে লিখতে হবে। একটা নাম সিলেক্ট করে দিলাম এবং আমরা সিলেক্ট করে দেবো ডিপোজিট। এখানে আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো কিসের জন্য সেটা আমরা পরে দেখব। আমরা আমাদের আয় থেকে আসা টাকাগুলোকে ব্যাংকে জমা দেওয়ার জন্য আমরা ডিপোজিট সিলেক্ট করব এবং উত্তোলনের জন্য ক্যাশ আউট। ডিপোজিট, ক্যাশ আউট এই দুইটাই প্রথমে ব্যবহার হবে। অন্যান্য সোর্স থেকে আসা টাকা যেমন ঋণ, ধার গ্রহণ, ইনভেস্টমেন্ট, এইগুলোর ক্ষেত্রে যখন টাকা জমা দেওয়া হবে সেক্ষেত্রে এই নিচের অপশনগুলো সিলেক্ট করতে হবে, এটা আমরা পরে দেখে নেব। এখন ধরে আমরা জমা দেব ২০,০০০ টাকা, সংখ্যাটা লিখে দিলাম। কোনো ব্যাংক চার্জ থাকলে এখানে লিখতে হবে, কোনো একটা কমেন্ট থাকলে আমরা এখানে লিখে দিতে পারি এবং আমাদের কিন্তু ২০,০০০ টাকা জমা হয়ে গেল। আমাদের এখন হ্যান্ড ক্যাশ আছে ১০,৩০০ টাকা। এই যে এখানে কিন্তু হ্যান্ড ক্যাশ ১০,৩০০ টাকা। এভাবে ব্যাংক এন্ট্রিগুলো হবে। এখান থেকে মাস সিলেক্ট করে দিতে হবে আর এখান থেকে তারিখ, ব্যাংকের নাম, এখানে আমাদের প্রয়োজনীয় অপশনটা সিলেক্ট করে দিয়ে এখানে টাকার সংখ্যাটা বসাই দিতে হবে। আমরা যখন কোনো ব্যাংক চার্জ কর্তনের এন্ট্রি করব তখন আমরা চার্জ কলামে এখানে আমরা ব্যাংক চার্জটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে সেটা হিসাবের মধ্যে ঢুকে যাবে। ব্যাংক চার্জ এখানে বসালেই সেটা হিসাবের মধ্যে ঢুকে যাবে এবং সেটা প্রত্যেক মাসের শেষ তারিখে এটা অটো দেখাবে। যেমন জানুয়ারি হলে ৩১ তারিখ, এখানে এই যে ব্যাংক চার্জ ডিডাকশন, এখানে কিন্তু এটা অটো আসবে। এখানে আর কোনোভাবে ব্যাংক চার্জ এন্ট্রি করার প্রয়োজন হবে না। এখানে আমাদের লিস্টে আছে যে ব্যাংক চার্জ ডিডাকশন, এটা কিন্তু কখনোই এভাবে সিলেক্ট করে দেওয়া যাবে না, তাহলে হিসাব মিলবে না। এটা লিস্টের প্রয়োজনে এটা এখানে রাখা হয়েছে, কিন্তু ব্যাংক চার্জ কিন্তু অবশ্যই ব্যাংক শিট থেকে এন্ট্রি হবে, আয় ব্যয়ের খাত থেকে এন্ট্রি হবে না। আয় ব্যয়ের খাতের ওটা অটো চলে যাবে প্রতি মাসের শেষ তারিখে, এটা অবশ্যই মনে রাখবেন, না হলে কিন্তু হিসাব মিলবে না। আমরা এটাকে যদি একবার টেস্ট করে দেখি, যেমন ধরেন আমরা এখানে দিলাম ব্যাংক চার্জ ৫০ টাকা। আচ্ছা, এটা হলো মার্চ মাস, তাহলে আমরা যদি মার্চ মাসে চলে যাই, মার্চ মাসে এই যে এখানে কিন্তু ৫০ টাকা চলে আসছে। আমরা আবার ব্যাংক শিটে চলে যাই আর বছরের শুরুতে যে ওপেনিং ব্যালেন্স লিখতে হবে সেটা আমরা আগে এখানে দেখিয়েছিলাম। এখানে লিখতে হবে, ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে এবং টাইপ সিলেক্ট করতে হবে ওপেনিং ক্যাপিটাল এবং টাকার সংখ্যা। কোনো কমেন্ট থাকলে এখানে কমেন্ট লেখা যাবে। এখানে ব্যাংকের টোটালে দেখা যাবে কোন ব্যাংকের লেনদেনের কি অবস্থা, সর্বশেষ আপডেট কি। এখানটাতে দেখা যাবে কোন ব্যাংক থেকে মোট কত ব্যাংক চার্জ কর্তন হয়েছে। আচ্ছা, তো মোটামুটি ব্যাংক শিটের কাজ এতটুকুই। আমরা হোম পেজে চলে যাই। এরপর আমরা দেখব ধার লেনদেন শিটের কাজ। এটা হলো আমাদের ধার লেনদেন শিট নাম ডিমান্ড। এখানে বিভিন্ন ব্যক্তি এবং
প্রতিষ্ঠানের সাথে টাকা পয়সার লেনদেনের হিসাব রাখা যাবে। তো যাদের সাথে লেনদেন হবে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এখানে আগে লিখে নিতে হবে। ঠিকানা, ফোন নাম্বার আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে লিখতে পারেন। একটা হলো এখানে তাদের নাম লিখে নিতে হবে। এখানে মোট 200 জনের নাম লেখা যাবে। আমরা একটা এন্ট্রি করে নিতে পারি। প্রথমে একটা তারিখ সিলেক্ট করে দিলাম, কোনো একজন ব্যক্তির নাম সিলেক্ট করে দিলাম, আর ভিলুকআপের মাধ্যমে তার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা তো এখানে চলে আসলো। এবং পেইড না রিসিপ্ট, তার কাছ থেকে যদি আমি গ্রহণ করি তাহলে রিসিপ্ট সিলেক্ট করব, যদি আমি তাকে প্রদান করি তাহলে পেইড সিলেক্ট করে দেবো। আমরা তার কাছ থেকে গ্রহণ করলাম 50,000 টাকা। তারপরে এখানে কোনো কমেন্ট লেখা থাকলে সেটা লিখে নিতে হবে। আবার যদি তাকে কোনো টাকা আমরা ফেরত দিই তাহলে ধরেন অন্য একটা তারিখ, যে তারিখে ফেরত দিলাম সেই তারিখ সিলেক্ট করে দিলাম, তারপরে আবার তার নাম সিলেক্ট করে দিলাম, এবার দিলাম পেইড, এবং ধরেন তাকে আমরা 10,000 টাকা পরিশোধ করে দিলাম। এখন তার সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা আমরা দেখতে পারবো এই যে ক্লোজিং শিটে। এখানে কিন্তু দেখা যাবে এখানে এই যে পেয়াবল আছে 40,000 টাকা। আমরা যদি আর একটা এন্ট্রি করি, ধরুন এই ব্যক্তিকে আমরা 30,000 টাকা দিয়েছি, তাহলে ক্লোজিংয়ে দেখা যাবে রিসিভেবল, অর্থাৎ তার কাছ থেকে আমাদের পাওনা আছে এবং এই ব্যক্তি আমাদের কাছে পাবে, তাহলে এটা হলো পেয়াবল। এরকম করে কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখা যাবে। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রতি মাসের হিসাব আলাদা আলাদাভাবে আপনি এভাবেই রাখতে পারবেন। আর এই যে ডিটেলস আছে এই অংশটাতে দেখা যাবে 12 মাসের প্রতি মাসে গ্রহণ এবং প্রদান কোন মাসে কত হয়েছে সেটা এখানে এক নজরে দেখা যাবে, মোটটা দেখা যাবে। এটা হলো ডিটেলস সেকশনের কাজ। তো এই যে আমরা 50,000 টাকা প্রথমে এক ব্যক্তির কাছ থেকে নিলাম, এটার নিয়ম হলো আমরা যদি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা এখানে রিসিভ করি সেটা প্রথমে হ্যান্ড ক্যাশে চলে যাবে। হ্যান্ড ক্যাশ থেকে যদি ব্যাংকে জমা দেওয়া না হয় তাহলে সেটা হ্যান্ড ক্যাশই থাকবে এবং সব ধরনের খরচ কিন্তু ওই হ্যান্ড ক্যাশ থেকে মাইনাস হবে। এখানে কিন্তু দেখাচ্ছে পেয়েবল ক্যাশ ইন হ্যান্ড 50,000, অর্থাৎ আমরা একটা ব্যক্তির কাছ থেকে আমরা 50,000 টাকা নিয়েছি, সেটা আমাদের এই হ্যান্ড ক্যাশে এখানে দেখাচ্ছে। এখানে একটা নোট লেখা আছে, এই নোটটা পড়ে নেবেন। এটা আচ্ছা, এই কথাটার অর্থ কি সেটা আমরা এখন দেখব। আমরা এখন চলে যাব ব্যাংক শিটে। ব্যাংক শিটে যখন টাকা জমা দেখানো হবে তখন ডিপোজিট ক্যাশ আউট ছাড়াও এই লিস্টে কিন্তু আরও কিছু অপশন যুক্ত আছে। এগুলো হলো বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত টাকা যখন ব্যাংকে জমা দেওয়া হবে তখন এই অপশনগুলো থেকে যখন যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নিতে হবে। যেমন ইনভেস্টমেন্ট শিটে যে টাকা জমা দেখানো হয়েছে সেটা যদি ব্যাংকে জমা দেখানো হয় তখন এই যে ইনভেস্ট ডিপোজিট এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আবার ধার লেনদেন যে শিটটা ডিমান্ড শিট, সেখানে যখন কোনো পেয়াবল মানি ডিমান্ড শিটে জমা হয় সেই টাকাটা যখন আমরা ব্যাংক শিটে জমা দেখাতে চাইব তখন আমাদেরকে এই পেয়াবল ডিপোজিট এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তেমনিভাবে লায়াবিলিটি শিটে যে লোনের টাকা জমা দেখানো হবে সেটা যদি আমরা ব্যাংকে জমা দিতে চাই তখন লোন ডিপোজিট এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত এখানে এই অংশটাতে লেখা আছে, এই যে দরকারি নোট, এখানে এই কথাগুলো লেখা আছে, এই যে কোন অপশনটাকে কোন শিটের জন্য সিলেক্ট করতে হবে সেটা এখানে লেখা আছে। এবং এই অংশটা কিন্তু এরর চেকার হিসেবেও কাজ করবে, অর্থাৎ এক শিটের হ্যান্ড ক্যাশ যেন অন্য খাতে জমা না হয় সেটা দেখার জন্য এই এরর চেকারটা ব্যবহার করা হয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা চলে যাব ডিমান্ড শিটে, এই যে ধার লেনদেন যে শিট, এখানে দেখাচ্ছে 30,000 টাকা রিসিভ হয়েছে, অর্থাৎ এই 30,000 টাকা কিন্তু হ্যান্ড ক্যাশ আছে, এই যে পেয়েবল ক্যাশ ইন হ্যান্ড 30,000 টাকা। এখন আমরা যদি চাই এই টাকাটাকে আমরা ব্যাংকে জমা দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে এই যে পেয়েবল ডিপোজিট এখানে যদি আমরা 30,000 টাকা জমা দিয়ে দিই তাহলে কিন্তু ঠিক আছে সব। কিন্তু যদি আমরা ভুলে এখানে আরো বেশি টাকা জমা দিয়ে দিই, যেমন এখানে যদি আমি 40,000 দিই তাহলে কিন্তু এখানে একটা এই যে ব্যাংক এরর আসবে। তো এটাকে আমরা যদি চেক করি তাহলে এখানে দেখা যাবে যে এই যে পেয়েবল ডিপোজিট এখানে কিন্তু এই ব্যাংক এররটা চলে আসছে। এটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু এররটা চলে যাবে। তেমনিভাবে এই যে ইনভেস্ট ডিপোজিট এটা যদি আমরা দেখতে চাই, এখানে এই যে ইনভেস্ট শিটে আমরা চলে গেলাম, এখানে দেখাচ্ছে যে 50,000 টাকা ইনভেস্ট করা হয়েছে, ইনভেস্ট হিসেবে জমা নেওয়া হয়েছে। এটাকেও যদি আমরা ব্যাংকে জমা দিতে চাই সেক্ষেত্রে আমরা যদি 50,000-এর জায়গায় যদি আমরা ভুলে 60,000 ইনভেস্ট করি, ইনভেস্টে জমা দেখায়, তাহলে কিন্তু এই যে এরর আসবে। এররটা কিসের? এই যে এখানে দেখাচ্ছে এই যে ইনভেস্ট ডিপোজিট, এইখানে ভুল। তাহলে আমরা যদি দেখি যে ইনভেস্ট আমাদের আসলে কত 50,000 ছিল, কিন্তু আমরা আসলে এই যে ব্যাংক ডিপোজিট করে ফেলেছি 60,000, এখানে কিন্তু 10,000 মাইনাস, এটা একটা ভুল। এই জন্য এখানে
ব্যাংক শিটে এটা এরর দেখাচ্ছে। আমরা যদি এটাকে ঠিক করে দিই 50,000, তাহলে কিন্তু এররটা ঠিক হয়ে গেল। অর্থাৎ আমার কাছে সংশ্লিষ্ট শিটে যতটুকুই হ্যান্ড ক্যাশ থাকবে তার ভিতরেই আমাকে জমা দিতে হবে, এর বেশি জমা দিয়ে দিলে এরর দেখাবে। এই ড্রপডাউন লিস্টে আরও কয়েকটা অপশন আছে, যেমন এখানে আরও 3টা লিস্ট আমরা সিলেক্ট করে নিলাম। প্রফিট উইথড্র, লোন রিপে, ক্যাশ আউট ফর পেড। প্রফিট উইথড্রটা কি? যখন ইনভেস্টর তার প্রফিটটাকে উইথড্র করে নিতে চাইবে তখন সরাসরি হ্যান্ড ক্যাশ থেকেও সেটা দেওয়া যেতে পারে। যদি ব্যাংক থেকে দেওয়া হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই পরিমাণ টাকা ক্যাশ আউট হবে, এটা প্রফিট দেওয়ার জন্য। আবার যদি লোন যখন পরিশোধ করা হবে তখন লোন যদি হ্যান্ড ক্যাশ থেকে পরিশোধ হয় তাহলে হলো, না হলে যদি ব্যাংক থেকে হয় তাহলে এই লোন রিপে অপশনটা সিলেক্ট করে দিতে হবে। ডিমান্ড বা ধার লেনদেন শিটে যখন কাউকে কোনো টাকা প্রদান করা হবে বা কোনো টাকা কোনো ধার পরিশোধ করা হবে, সেটা যদি হ্যান্ড ক্যাশ থেকে না করা হয়, যদি ব্যাংক থেকে করা হয়, সেক্ষেত্রে এই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এই কথাগুলো কিন্তু এখানে স্পষ্টভাবেই লেখা আছে, আপনারা এটা দেখে নিলেই অবশ্যই বুঝতে পারবেন। আমরা একটা হোম পেজে চলে যাই। তো এবার আমরা দেখব হাজিরা শিটের ব্যবহার। এটা হলো আমাদের হাজিরা শিট, অ্যাটেন্ডেন্স শিট। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে। 12 মাসের হিসাব আলাদা আলাদা থাকবে। এটা হলো ইয়ারলি টোটাল, এখানে বছরের হিসাবটা জমা হবে। তো এই শিটটা কিভাবে কাজ করবে? এখানে নাম এবং পদবি থাকবে, এটা লিখতে হবে ডাটা এডিট শিটে। এই যে আমাদের এখানে যে ডাটা এডিট শিট আছে, যেখানে আমরা আয় ব্যয়ের খাতগুলো লিখব, এখানে আছে এই যে স্যালারি শিটের জন্য স্টাফদের নাম এবং তার ডেজিগনেশন। এখানে লিখলেই এটা কিন্তু হাজিরা শিটেও চলে যাবে, এখান থেকেই পরিবর্তন করতে হবে নামগুলো। হাজিরা শিটে বিভিন্ন অপশন আছে এখানে এন্ট্রি করার, যেমন আমরা দেখি এখানে হলো হলিডে, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ওভারটাইম, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ, লেট প্রেজেন্ট। সেই সাথে এখানে 1, 1.5 এবং 2 এই যে অপশনগুলো আছে এইগুলো হলো ডেইলি হাজিরার জন্য। ব্যাপারটা খেয়াল করেন, আপনি যদি প্রতিদিনের হাজিরার হিসাব রাখেন তাহলে এই অপশনগুলো তো আপনি ব্যবহার করবেন, এই যে শুরুর দিকে এই অপশনগুলো। আর যদি আপনি ডেইলি শ্রমিক হাজিরার হিসাব রাখতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এই অপশনগুলো। এগুলো কিভাবে কাজ করে? এই যে দেখেন, এখানে কিন্তু এই যে ডেইলি হাজিরা কিন্তু আছে 0। আমি যদি এখানে ধরি যে এই ব্যক্তি, এখানে দিলাম 1, এই ব্যক্তি 1 দিনের ডিউটি পালন করেছে। যদি সে একদিনে 1.5 দিন কাজ করে তাহলে 1.5 1.5 হাজিরা, আর যদি সে ডাবল ডিউটি করে তাহলে 2, আর যদি সে আধা বেলা কাজ করে চলে যায় তাহলে 0.5। তাহলে তার রেজাল্ট কিন্তু আছে যে সে এই যে 5টা হাজিরা তার কিন্তু এখানে জমা হবে। এভাবে করে প্রতি মাসে ডাটা এন্ট্রি করার পরে এখানে ইয়ারলি ডাটা এন্ট্রি করার পরে এখানে ইয়ারলি টোটাল আছে, এখানে দেখা যাবে যে সারা বছরের হিসাবটা এখানে দেখা যাবে। তারপরে এই অংশটাতে যে আছে এই অংশটাতে আছে সিএল এবং এমএল। এই অংশটাতে আপনি যে সংখ্যাটা লিখে দেবেন আপনার কর্মী ততদিনই এই যে সিএল এবং এমএল এটা পাবে। যদি আপনি এখানে 10 দেন তাহলে এই 10 দিনই সিএল পাবে। যদি সে 10 দিনের বেশি 11 দিন সিএল নেয় তাহলে সেক্ষেত্রে অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে 10 দিনের বেশি। এটাকে আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। এই অংশটাতে নোট লেখা আছে, এগুলো পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন অপশনের আসলে কাজ কি, এটা এখান থেকে দেখা যাবে। তো এই হাজিরা শিটে আর একটা শিট এটার সাথে লিঙ্ক করা আছে, এই যে ডেইলি হাজিরা। এই শিটটার ব্যাপার হলো আপনি যখন ডেইলি ভিত্তিতে হাজিরা কাউন্ট করবেন শ্রমিকদের, তখন তাদেরকে ডেইলি তাদের পাওনা কত, দৈনিক তাদের পাওনা কত হবে সেটার হিসাব আপনি এখানে করতে পারবেন। এই যে এই অংশটাতে দেখেন, এখানে সংশ্লিষ্ট ব্যক্তির 5টা হাজিরা এখানে জমা হয়েছে, এখানে দেখা গেছে, এবং তার দৈনিক হাজিরা এখানে দেওয়া হয়েছে 100, তার মানে তার পাওনা হলো 500 টাকা। আপনি যদি তাকে 300 টাকা দিয়ে দেন তাহলে তার ডিউ থাকবে 200 টাকা। এভাবে করে এই শিট থেকে শ্রমিকদের ডেইলি মজুরির হিসাবটা রাখা যাবে, এবং এই শিটের শেষের দিকে পেইড না ডিউ সেটারও একটা স্ট্যাটাস এখানে দেখাবে। যাই হোক, আমরা হোম পেজে চলে যাই। এবার আমরা দেখব বেতন শিটের কাজ। এটা হলো আমাদের স্যালারি শিট। এখানেও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা বাটন দেওয়া আছে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের হিসাব আলাদাভাবে রাখা যাবে। এখানে ওয়ার্কিং ডেজ সেটা অ্যাটেন্ডেন্স শিট থেকে আসবে। আর এখানে নাম এবং পদবীর জন্য এখানে ড্রপডাউন লিস্ট ব্যবহার করা হয়েছে, কারণ আপনি চাইলে নামগুলোকে উপরে নিচে প্রয়োজন মতো পরিবর্তন করতে পারবেন। তো আমাদের এখানে কলামগুলোতে কি কি আছে? এখানে ওয়ার্কিং ডেজ, বেসিক স্যালারি,
পার ডে স্যালারি, পেয়েবল বেসিক স্যালারি, ওভারটাইম, টিএডি এর হিসাব, প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন। এখানে কোনো অ্যাডভান্স নেওয়া থাকলে সেটা এখানে উল্লেখ হবে। টোটাল অ্যাডভান্স কত নেওয়া হয়েছে, বোনাস অ্যামাউন্ট কত, টোটাল পেয়েবল স্যালারি, পেইড স্যালারি, ডিউ স্যালারি, আর এখানে কমেন্ট। এখানটাতে দেখা যাবে কোন মাসে টোটাল স্যালারি কত কত পেইড ছিল, কত ডিউ হয়েছে সেটার হিসাব এখানে দেখাবে। এই অংশটা হলো বোনাস কোন মাসে দেওয়া হবে। বোনাস তো সব মাসে দেওয়া হবে না, তো কোন মাসে কত পার্সেন্ট বোনাস দেওয়া হবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। যেমন এখানে দেওয়া আছে জুনের নিচে দেওয়া আছে এখানে 10, তার মানে জুন মাসে 10% বোনাস দেওয়া হবে। আপনার যেটা সুবিধা, আপনার প্রয়োজন মতো আপনি এখানে সংখ্যা বসিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবার আমরা দেখব সদস্য তথ্য, এই শীটটার ব্যবহার। এই শীটে মূলত অফিস স্টাফদের বা সদস্যদের যাবতীয় তথ্য ছবি সহ রেকর্ড রাখা যাবে। এখানে একটা ফর্ম থাকবে, এখানে ক্লিক করলে এই ফর্মটা আসবে এবং ফর্মে যেই তথ্যগুলো আছে সেগুলো এন্ট্রি করে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ডাটা এন্ট্রি সবসময় একটা আইডি নাম্বার দিয়ে শুরু হবে এবং এই যে অংশটাতে আইডি দিয়ে সার্চ দিলে ওই আইডির সমস্ত তথ্য এই ফর্মে আসবে। এটাকে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় এডিট করে আপডেট বাটনে ক্লিক করতে হবে, তাহলে এটা আপডেট হয়ে যাবে। আবার যদি কোনো ডেটা ডিলিট করতে হয় তাহলে আইডি নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে এই ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আইডিতে ছবির ব্যবহারের জন্য এই বাটনটাতে ক্লিক করতে হবে। ছবি সিলেক্ট করে ওকে দিলে এখানে ফর্মে ছবি চলে আসবে। সেভ দিলে ছবি সহ এটা সেভ হয়ে যাবে। আবার আইডি দিয়ে সার্চ দিলে ছবি সহ ফর্মে সমস্ত ডেটা চলে আসবে। ডেটা সেভ হওয়ার পরে কোনো সিঙ্গেল ডেটাকে যদি আমরা প্রিভিউ দেখতে চাই, যদি পিডিএফ সেভ করতে চাই, তাহলে এই যে সিঙ্গেল আইডি যে বাটন দেওয়া আছে এটার মাধ্যমে এই সিঙ্গেল পেজটাকে লিঙ্ক করা আছে। এখানে ওই আইডি নাম্বার দিলে ছবি সহ তথ্য এখানে চলে আসবে, এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যাবে এবং সেভ পিডিএফে ক্লিক করলে এই পেজটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এবার আমরা দেখব এই যে ডেট টু ডেট শিটের ব্যবহার। এখানে যে কোনো দুইটা তারিখ সিলেক্ট করে দিলে সেই দুই তারিখের মধ্যবর্তী মোট আয় ব্যয়ের হিসাব দেখা যাবে। এখানে তারিখ সিলেক্ট করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা পপ আপ ক্যালেন্ডার আসবে। আমরা এখান থেকে মাস সিলেক্ট করে দিতে পারবো, দিলে আমাদের সেভাবে তারিখ আসবে এবং একইভাবে এখানে ক্লিক করলেও একটা পপ আপ ক্যালেন্ডার আসবে। এখান থেকে একটা তারিখ সিলেক্ট করে দিয়ে এই যে আপডেট বাটন এখানে ক্লিক করলে এই দুই তারিখের মধ্যবর্তী হিসাব এই শিটে চলে আসবে। এখানেও প্রিন্ট প্রিভিউ এবং সেভ পিডিএফ বাটন দেওয়া আছে, এই পেজটাকে পিডিএফ আকারে সেভ করা যাবে। এবার আমরা দেখব লেজার শিটের ব্যবহার। লেজার শিটেও একইভাবে যে কোনো দুইটা তারিখ সিলেক্ট করে দিলে সেই দুই তারিখের মধ্যবর্তী লেজারটা দেখা যাবে। যেমন এখানে ক্লিক করলে একই রকমভাবে পপ আপ ক্যালেন্ডার আসবে। এখান থেকে আরেকটা তারিখ সিলেক্ট করে দিয়ে এই যে আপডেট লেজার বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে এই লেজারটা আপডেট হয়ে যাবে। এখানে কি আসবে, এখানে আসবে টাইপ, হেড, আয় ব্যয়ের খাতগুলো। আয় ব্যয়ের খাত এখানে একসাথেই আসবে। আমরা এখানে এই ফিল্টারটাকে ব্যবহার করব। এখানে এই যে কর্নারে এখানে ক্লিক করলে যে অপশন আসবে এখান থেকে আমরা যদি শুধুমাত্র এক্সপেন্স সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র এক্সপেন্সটা এখানে দেখাবে। আবার আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট খাতকে সিলেক্ট করতে, এখানে সেই খাতটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলে শুধু সেই খাতের হিসাবটাকেই এখানে দেখাবে। আমাদের যেহেতু আসলে বেশি ডাটা এন্ট্রি করা নাই সেহেতু আমাদের এখানে লেজারটা ভালোভাবে আসবে না। তো আমরা হোম পেজে চলে যাই। এবার আমরা দেখব ইনভেস্ট শেয়ার, এই শিটের ব্যবহার। এটা আমাদের ইনভেস্টমেন্ট শিট। এই শিটে ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট এবং প্রফিট উইথড্রর হিসাব রেকর্ড রাখা হবে। এই অংশটাতে প্রথমে ইনভেস্টরদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে নিতে হবে। আমরা আগে কিছু ডাটা এন্ট্রি করে নিই এখানে, তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। আমরা কিছু ডাটা এন্ট্রি করে নিলাম। এখানে দেখা যাচ্ছে 4টা ইনভেস্টর এখানে বিভিন্ন অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করেছেন, 50,000, 1,00,000, 75,000 এবং 2 লাখ। তাহলে তারা বিভিন্ন অ্যামাউন্টের টাকা জমা দিয়েছেন এবং তাহলে কিন্তু তাদের প্রফিটের হিসাবও বিভিন্ন হবে। সেটা আমরা দেখতে পারবো এই যে ক্লোজিং বাটনে। ক্লোজিং শিটে আমরা যদি দেখি এখানে দেখা গেল এই যে ব্যক্তি 50,000 যে দিচ্ছে তার ইনভেস্টমেন্ট হলো 11.8%, অর্থাৎ সে প্রফিটের 11.8%ই শুধু সে উত্তোলন করতে পারবে। এই ব্যক্তি হলো 47.1% সে উত্তোলন করতে পারবে। সেই হিসাবে সে 4,705 টাকা উত্তোলন করতে পারবে, এখনো সে উত্তোলন করেনি, তাই এটা এখনো পর্যন্ত অ্যাভেলেবল আছে। আমরা যদি একটু টেস্ট করি, এই ব্যক্তির এই যে 12 নম্বর নাম দেওয়া, এই ব্যক্তির এখন যদি আমরা উইথড্র করতে চাই তাহলে উইথড্র সিলেক্ট করে দিয়ে আমরা ধরি আমরা 2,000 টাকা সে উইথড্র করলো এবং এই টাকাটা কিন্তু হ্যান্ড ক্যাশ থেকে উইথড্র হবে। যে টাকা প্রথম হ্যান্ড ক্যাশ থেকে উইথড্র হবে। যদি আমরা ব্যাংক থেকে উইথড্র করতে চাই তাহলে ব্যাংকে কিন্তু আমাদেরকে ক্যাশ আউট দেখাতে হবে, যেটা আমরা আগেই দেখেছি সেটা কিভাবে করতে হবে।
আচ্ছা, এখন দেখেন এনার হিসাবের কি হয়। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ব্যক্তি তার উইথড্র হয়েছে ২,০০০ টাকা এবং তার প্রফিট শেয়ার ছিল যেটা সেখান থেকে ২,০০০ উইথড্র করেছে এবং সে এখনো ২,৭০৫ টাকা উইথড্র করতে পারবে। এখানে আমাদের ফিল্টার অপশন আছে। আমরা যদি চাই তাহলে যে কোনো একজন ব্যক্তির সাথে লেনদেন বা ব্যক্তির ইনভেস্ট এবং উইথড্র তার যে রেকর্ড সেটা দেখার জন্য কিন্তু আমরা চাইলে এইভাবে ফিল্টার ব্যবহার করতে পারি। আমরা যদি একটা নামকে এই যে নেম ১২ এই ব্যক্তিকে সিলেক্ট করে ওকে করে দিই তাহলে তার সাথে যে ২টা লেনদেন হয়েছে সেই ২টা কিন্তু এখানে থাকলো। আমি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবো। এই যে উপরে অংশটাতে এখানে যদি আমরা একটা নাম সিলেক্ট করে দিই তাহলে সেই নামের তার সাথে যে লেনদেন সেটা এখানে দেখা যাবে সেম ভাবে। একইভাবে এখানে কিন্তু এই যে স্ট্যাটাস যে অপশনটা এখানেও যদি আমরা ফিল্টার ব্যবহার করি শুধু ইনভেস্ট সিলেক্ট করে দিলে যে কয়টা ইনভেস্ট আছে সেই কয়টাকেই দেখা যাবে, বাকিগুলো হাইড হয়ে যায়। এভাবে বিভিন্ন রিপোর্ট ইচ্ছা মতো সুবিধা মতো দেখা যাবে। আমরা হোম পেজে চলে যাই। এরপর আছে এখানে আমাদের ক্যাশ বুক। এই ক্যাশ বুকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব মাসের হিসাব আলাদা আলাদাভাবে এখানে দেখা যাবে। এখানে জমা হবে ডেট, পার্টিকুলার্স, ক্যাশ নাকি ব্যাংক লেনদেন সেটা এখানে এভাবে আসবে। এখানে তারিখ থেকে তারিখ সিলেক্ট করে দিলে সেই ২ তারিখের মধ্যবর্তী কোন তারিখে ক্যাশ লেনদেন কত, কোন তারিখে ব্যাংক লেনদেন কত এটা দেখা যাবে। তো বিভিন্ন ডাটা এন্ট্রির পরে এই শিটে আসার পরে যে আপডেট ক্যাশবুক এই বাটনটাতে ক্লিক করে দিলে ক্যাশবুকটা আপডেট হয়ে যাবে। এরপর আমরা দেখব অ্যাসেট শিটের ব্যবহার। এটা হলো আমাদের অ্যাসেট শিট এবং এখানে একটা ফর্ম আছে যেটার মাধ্যমে অ্যাসেটে ডাটা এন্ট্রি করা হবে। এটা হলো অ্যাসেট ফর্ম। এখানে 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 ক্লিক করলে একটা পপ আপ ক্যালেন্ডার আসবে। এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিতে হবে। এক্সপেন্স হেড হিসেবে এখানে অ্যাসেট পারচেস এটা থাকবে। অ্যাসেটের নামটা লিখবেন, এখানে দাম লিখতে হবে, এখানে ভাউচার নাম্বার, এখানে কোন মেথডে লেনদেন হয়েছে সেই মেথডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা ক্রয় করেছি সেটা এখানে সিলেক্ট করে দেব। লাইফ ইয়ার, যেমন ধরে আমরা যদি একটা অ্যাসেটের নাম এখানে লিখি ক্যানন প্রিন্টার, এটার দাম ধরলাম আমরা ১০,০০০ টাকা আর এটার ভাউচার নাম্বার ধরি, একটা ভাউচার নাম্বার আমরা দিলাম। আর এখানে এখন দেখেন এটার লাইফ ইয়ার, এখন একটা আনুমানিক একটা লাইফ ইয়ার আমরা এটা ধরে নিলাম যে এটা আমরা ৫ বছর এটা আমরা ব্যবহার করব। আর ৫ বছর পরে এটার দাম কত থাকতে পারে আমরা ধরলাম আমরা ৫০০ টাকা। তার মানে ৫০০ টাকা হাতে রেখে এটা প্রতি মাসে এটার ডেপ্রিসিয়েশন হতে থাকবে। আচ্ছা, এখান থেকে একটা মাস মানে এখানে যেই তারিখ সেই অনুযায়ী একটা মাস সিলেক্ট করে নিয়ে নিতে হবে। সবসময় কারেন্ট মাসটা এখানে থাকবে। আপনি আপনার মাসটা এখানে সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে এটা সেভ হয়ে গেল। এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। আবার আমরা যদি এটাকে সার্চ দিতে চাই তাহলে আমাদেরকে এখানে সার্চ উইথ ভাউচার নাম্বার দিয়ে আমাদেরকে সার্চ দিতে হবে। আমরা যদি সার্চ দিই তাহলে এটা ডেটা কিন্তু এখানে আসছে। আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি। আর ইউ শিওর? ইয়েস দিলে এটা ডিলিট হয়ে যাবে। আর আমাদের কোনো তথ্য পরিবর্তন করে আপডেট বাটনে ক্লিক করতে হবে, তাহলে তথ্যটা আপডেট হয়ে যাবে। এখানে যে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি কম্পিউটার, এই ক্যাটাগরির নামগুলো এখানে থাকবে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে ক্যাটাগরির নাম লিখে দিতে পারবেন। এখানে আপনি যা লিখবেন ড্রপডাউন লিস্টে সেটাই আসবে। আমরা হোম পেজে চলে যাই। আগের অ্যাসেট নামে আরেকটা শিট আছে। এটা হলো এই যে বছরের শুরুতে যে আগের বছরের যে অ্যাসেটগুলো ছিল, যে ওপেনিং অ্যাসেট, এই ওপেনিং অ্যাসেটটা এখানে বসাতে হবে। এখানেও একটা ডাটা এন্ট্রি ফর্ম আছে। এখানে আগের বছরের অ্যাসেটের নাম লিখতে হবে, অর্থাৎ ওপেনিং অ্যাসেটের নাম লিখতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে অ্যাসেটের ক্রয় মূল্যটা লিখতে হবে। এখানে স্যালভেজ কত ধরা হয়েছিল সেটা এখানে লিখে দিতে হবে। ওপেনিং ভ্যালু কত ছিল, আগের বছরের ডেপ্রিসিয়েশন হওয়ার পরে ওপেনিং ভ্যালু কত হয়েছিল সেটা এখানে লিখে দিতে হবে। ডেপ্রিসিয়েশন লাইফ কত বছর বাকি আছে সেটা এখানে লিখে দিতে হবে এবং এখানে লিখতে হবে কত বছর মোট কত ডেপ্রিসিয়েশন হয়েছিল। তারপর এখানে ক্লিক করে সেভ দিলে ডেটা সেভ হয়ে যাবে। এখানে আরেকটি শিট লিংক করা আছে, অ্যাসেট সামারি। এখানে অ্যাসেটের যাবতীয় ডেটা এখানে সব জমা হবে। আপনি এখান থেকে অ্যাসেটের বিভিন্ন ডেটা এক নজরে দেখতে পারবেন। আমরা হোম পেজে চলে যাই। এখানে আমাদের আছে ব্যালেন্স শিট। এখানে ব্যালেন্স শিট, প্রতি মাসের ব্যালেন্স শিট আলাদাভাবে দেখা যাবে। এখানে যদি কোনো হিসাবের ভুল থাকে তাহলে এই অংশটাতে এরর দেখাবে। কোন মাসে এরর হবে সেই মাসটা এভাবে লাল হয়ে যাবে এবং এখানে দেখাবে যে কত টাকার ব্যবধানে এরর হয়েছে সেই সংখ্যাটাও এখানে দেখাবে। এখানে আমাদের আরেকটা শিট আছে, লোন বা দায়, লাইবিলিটি শিট। এই শিটের কাজটা হবে, এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত লোন বা ধার তার হিসাব এখানে রেকর্ড রাখা হবে। এখানে ব্যক্তির নাম, এখানে আগে থেকে এই অংশটাতে নাম লিখে দিতে হবে এবং এখানে
ড্রপ ডাউন লিস্টে সেই নামগুলো আসবে। এখানে কোন মাসে কত টাকা লোন নেওয়া হয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, এবং এই যে ওপেনিং অংশটা, যদি কোনো ব্যক্তির সাথে বছরের শুরুতে আগের বছরে যদি কোনো লোনের হিসাব থাকে তাহলে সেটা এই কলামে বসবে, এবং ঠিক এটা নিচের দিকে বসবে আবার সেই একই ব্যক্তি যখন টাকা পরিশোধ হবে, লোন কোন মাসে কত টাকা পরিশোধ করা হলো সেটা এখানে বসিয়ে দিতে হবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে দুইটা শীট, এখানে এই যে লোন দায় এবং এখানে এই যে ধার লেনদেন, এই দুইটা শীটের ব্যবহার কিন্তু অনেকটাই একই ডেটা, একই লেনদেন কিন্তু দুই শীটে অবশ্যই বসাবেন না, তাহলে হিসাব ভুল হয়ে যাবে, ব্যালেন্স শিট মিলবে না। বছরের শুরুতে যদি কোনো ওপেনিং লোন থাকে তাহলে সেটা অবশ্যই এই শীটেই বসাতে হবে। এটা যদি আমরা ধার লেনদেন শীটে বসাতে চাই, এখানে সেই অপশনটা নাই। এখানে আসলে মূলত বিভিন্ন তারিখ দিয়ে কার সাথে কত টাকা লেনদেন হয়েছে সেটার জন্যই আসলে এটা ব্যবহার করা হবে। এখানেও লোনের হিসাব রাখা যাবে, তবে লোনের ওপেনিং ব্যালেন্সটা এটা এই শীটে রাখতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এবার চলে যাই হোম পেজে। এরপর আছে আমাদের আয় স্টেটমেন্ট। এখানে এই যে এটা ইনকাম স্টেটমেন্ট, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের ইনকাম স্টেটমেন্ট আলাদাভাবে দেখা যাবে। আর এটা হলো ক্লোজিং, এটা হলো পুরো 1 বছরের হিসাব। এই শীটগুলোতে কোনো ডাটা এন্ট্রি করা হবে না। এখানে বিভিন্ন শীটে এন্ট্রি করা ডেটার রেজাল্টগুলো এই ইনকাম স্টেটমেন্ট শীটে দেখা যাবে। এরপর আছে আমাদের ট্রায়াল ব্যালেন্স শিট। এই শীটে যদি ডেবিট ক্রেডিট দুই সাইড মিলে যায় তাহলে এটা সবুজ দেখাবে, না হলে এখানে এরর দেখাবে, যেটা আমরা আগেই বলেছি। এখানে এই অংশটাতে দেখাবে যে যদি এরর থাকে তাহলে তো এটা লাল হয়ে যাবে, এবং এখানে একটা সংখ্যা দেখাবে, অর্থাৎ এই পরিমাণ টাকার গড়মিল পাওয়া গেছে ট্রায়াল ব্যালেন্সে, সেটা এখানে দেখাবে। তখন আমাদের সেই অনুযায়ী হিসাব করে আবার শীটটাকে এরর মুক্ত করে ওকে করতে হবে। আমরা হোম পেজে চলে যাই। তো এই ছিল মোটামুটি আমাদের আয় ব্যয় হিসাব ভার্সন 10 ফাইলের ব্যবহার পদ্ধতির ভিডিও। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক পেজ আইসিটি বরিশালে মেসেজ করে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন, মেসেজ দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।